বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো আশা করি। আজ আমি আকবরের রাজপুত নীতি সম্বন্ধে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, তোমরা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তাহলে চলো এখন শুরু করা যাক। আকবরের রাজপুত নীতি। আকবরের রাষ্ট্রনৈতিক প্রতিভার পরিচয় তার রাজপুত নীতির মধ্যে বিশেষভাবে দেখা যায়। এই প্রতিভাবান উদারচিত্ত সম্রাট একথা বুঝেছিলেন যে কেবলমাত্র সামরিক শক্তির দ্বারা কোনো সাম্রাজ্যকে স্থায়ী করা যায় না। সাম্রাজ্যের শাসিত জনগোষ্ঠীর সঙ্গে শাসক শক্তির যোগ না থাকলে সাম্রাজ্যের ভিত্তি দুর্বল হয়ে যায়। মুঘল শক্তি ছিল ভারতে আগন্তুক, আফগান শক্তি ছিল মোগলের প্রধান প্রতিদ্বন্দ্বী। যদিও বাবর আফগানদের পরাস্ত করেন এবং যদিও শের শাহের মৃত্যুর পর আফগান শক্তি দুর্বল হয়ে পড়ে, তথাপি প্রাদেশিক স্তরে আফগানরা তখনও শক্তিশালী ছিল। বাংলা, বিহার, গুজরাট, মালব সর্বত্র আফগানরা রাজত্ব করত। ভারতবাসীরা মুঘলদের বিদেশি আক্রমণকারী এবং আফগানদের ভারতীয় বলে মনে করত। আকবর রাজপুতদের আনুগত্য লাভ করে মুঘল শাসনকে ভারতীয় চরিত্র দিতে চেষ্টা করেন। এর ফলে আফগানরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। আকবরের অধীনস্থ মুঘল সেনাপতিদের মধ্যে অনেকেই তার প্রতি যথেষ্ট অনুগত ও দায়িত্বশীল ছিল না। এই সকল তুর্কি ও মঙ্গোল সেনাপতিরা ছিল স্বার্থান্বেষী। তারা সুযোগ পেলেই মুঘলের বিরুদ্ধে বিদ্রোহ করত। শাহ আব্দুল মালি আকবরের সিংহাসনের অভিষেকের বিরোধিতা করেন। বেরাম খাঁ দীর্ঘকাল আনুগত্য দেওয়ার পর শেষের দিকে বিদ্রোহ করেন। এছাড়া মহম আনাগার পুত্র আদম খাঁ মালবে স্বেচ্ছাচারী শাসন চালান। আবদুল্লাহ খাঁ উজবেক বিদ্রোহ করেন। আকবরের আত্মীয় মির্জারা এবং আকবরের ভ্রাতা মির্জা মোহাম্মদ হাকিম তার বিরুদ্ধে বিদ্রোহ করেন। সুতরাং আকবর স্থির নিশ্চয় হন যে তিনি তার স্বজাতীয় সহকারীদের উপর সম্পূর্ণ নির্ভর করতে পারবেন না। এজন্য তিনি রাজপুত শক্তির আনুগত্যের উপর নির্ভর করেন। এই কারণে আকবর রাজপুত শক্তির সঙ্গে মিত্রতা স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করেন। আফগান শক্তির বিরুদ্ধে আত্মরক্ষা ও রাজ্য জয়ের জন্য তিনি রাজপুতদের সামরিক শক্তিকে কাজে লাগাতে সিদ্ধান্ত নেন। রাজপুতদের শৌর্য ও সামরিক দক্ষতা আকবর লক্ষ্য করেন। রানা সঙ্গ বাবরের বিরুদ্ধে খানুয়ার যুদ্ধে যে বীরত্ব দেখান তা তার অজানা ছিল না। ডক্টর বেনি প্রসাদের মতে রাজপুতদের প্রতি উপযুক্ত মর্যাদা দেখিয়ে এবং তাদের স্বায়ত্তশাসনের অধিকার দিয়ে তিনি রাজপুত জাতির আনুগত্য পান। রাজপুতের সামরিক শক্তি তার রাজ্য জয় ও রাজ্য রক্ষার কাজে প্রধান সহায় হয়ে দাঁড়ায়। এর বিনিময়ে তিনি রাষ্ট্রের উচ্চ পদগুলিতে মুসলিম মনসবদারদের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে রাজপুত সেনাপতিদের নিয়োগ করেন এবং তাদের উপর তার আস্থা স্থাপন করেন। তিনি রাজপুত রাজাদের বশ্যতা স্বীকারের পরিবর্তে স্বায়ত্ত শাসনের অধিকার দেন। রাজপুত শৌর্য, শাসন প্রতিভা, কূটনৈতিক দক্ষতা তার রাজ্য রক্ষায়
নিয়োজিত হয়। মুঘল সাম্রাজ্যের শাসন, রাজস্ব, সাংস্কৃতিক উন্নতির জন্য রাজপুত নেতাদের অকুণ্ঠ সমর্থন তিনি পান। আকবর কেবলমাত্র প্রয়োজনভিত্তিক কারণে রাজপুতদের প্রতি উদার ও সম্মানজনক নীতি নেন তা মনে করা যায় না। স্মিথ প্রমুখ ঐতিহাসিক আকবরের নীতির মধ্যে ইউটিলিটি বা প্রয়োজনের দিকটাই বেশি করে আলোচনা করেছেন। আসলে আকবর ছিলেন উদারপ্রাণ, সংস্কৃতিবান, জাতীয় ভাবাপন্ন শাসক। তিনি ভারতবর্ষে দারুল ইসলাম প্রতিষ্ঠার আদর্শ অগ্রাহ্য করেন। যেহেতু রাজপুতরা ছিল ভারতীয় সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের নেতা ও মুখপাত্র, সেহেতু তিনি তাদের প্রতি উদার ব্যবহারের দ্বারা তার জাতীয় নীতির ভিত্তি স্থাপন করেন। 1562 খ্রিস্টাব্দে আজমির যাত্রার পথে আকবর সর্বপ্রথম অম্বরের রাজপুত রাজা বিহারীমলের সংস্পর্শে আসেন। অম্বর বা জয়পুরের কাছুয়া বংশীয় এই রাজা তার প্রতি বশ্যতা জানিয়ে তার আশ্রয় পান। আকবর তার দূরদর্শিতার পরিচয় দিয়ে বিহারীমলকে তার রাজ্যে স্বায়ত্তশাসনের অধিকার দেন। তিনি বিহারীমলের কন্যাকে বিবাহ করে রাজপুত মুঘলের আত্মীয়তার এক নবযুগ প্রবর্তন করেন। এই বিবাহজাত সন্তান যুবরাজ সেলিমকে তিনি সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করে রাজপুত ও হিন্দুদের কৃতজ্ঞতা পান। বিহারীমলের পুত্র ভগবান দাস ও পৌত্র মানসিংহ আকবরের অধীনে মনসবদার নিযুক্ত হন। মানসিংহ নিজ যোগ্যতার পরিচয় দিয়ে অত্যন্ত উচ্চ পদে নির্বাচিত হন এবং মুঘল সাম্রাজ্যের এক স্তম্ভে পরিণত হন। এছাড়া টোডরমল, বীরবল প্রভৃতি ছিলেন আকবরের অপর রাজপুত সভাসদ। টোডরমল ছিলেন একাধারে সুদক্ষ সেনাপতি ও রাজস্ব বিশারদ। আকবরের রাজপুত নীতির ফল কী হয়েছিল? আকবরের রাজপুত নীতির ফলে মোগল সাম্রাজ্যের বুনিয়াদকে দৃঢ় করতে পেরেছিলেন। জাহাঙ্গীর ও শাহজাহানও এই নীতি অনুসরণ করেন। আকবর বুঝেছিলেন যে রাজপুতরা শত্রু হিসাবে যেমন প্রবল ছিল, তেমন তাদের মিত্রে পরিণত করলে তারা সাম্রাজ্যের শক্তিস্তম্ভে পরিণত হবে। তার এই নীতি অত্যন্ত সফল হয়। মুঘল বাহিনীর পাশে দাঁড়িয়ে রাজপুতরা বিভিন্ন যুদ্ধে তাদের দেহের রক্ত ঢেলে দেয়। 1580 থেকে 1582 খ্রিস্টাব্দ যখন পূর্ব ভারতে আকবরের বিরুদ্ধে গোঁড়া মুসলিমদের বিদ্রোহ ঘটে, তখন রাজপুত সেনা সম্রাটের প্রতি বিশ্বস্ততা ও আনুগত্য দেখিয়ে তার সিংহাসনকে রক্ষা করে। রাজপুত প্রশাসক টোডরমল যাবতী প্রথা প্রবর্তন করে আকবরের রাজস্ব ব্যবস্থাকে শক্তিশালী করেন। রাজপুত মানসিংহ বাংলার 12 ভূঁইয়ার বিদ্রোহ দমন করেন। রাজপুত কবি, শিল্পী, চিত্রকর আকবরের রাজসভা অলঙ্কৃত করেন। সর্বোপরি আকবরের হিন্দু মুসলিম ঐক্যের জাতীয় নীতি রাজপুত নীতির মাধ্যমে সূচিত হয়। এইভাবে আকবর রাজপুত নীতির মাধ্যমে তার শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করে।